১১ই অক্টোবর ১৯৬৯ সাল। লেক বেরিসিয়াতের এক প্রেমিক যুগলকে আক্রমণে মাত্র ২ সপ্তাহ অতিবাহিত হয়েছে। সান ফ্রান্সিসকো ইউনিয়নের স্কয়ার এক ব্লক পশ্চিমে ম্যাসন এবং গিয়ারি স্ট্রিটের মিলনস্থলে অলসভাবে দাঁড়িয়ে আছেন এক লোক। রাতের অন্ধকার দূর করার ব্যর্থ চেষ্টা করছে রাস্তার স্ট্রিট ল্যাম্পের আলো। ঘড়িতে তখন আনুমানিক ৯টা ৩৫ থেকে ৯টা ৪৫-এর মতো। একটা হলুদ রঙের ট্যাক্সি ক্যাব দেখে হাত দিয়ে ইশারা করলেন তিনি। হালকা ব্রেক করে ট্যাক্সি ক্যাবটি থামলেন মাত্র ২৯ বছর বয়সী এক তরুণ। দাঁড়িয়ে থাকা লোকটি ট্যাক্সি ড্রাইভারকে প্রসিডিয়া হাইটের ম্যাপল স্ট্রিটে নিয়ে যেতে বলল। একটানা প্রায় ১৫ মিনিট চলার পর ৯টা ৫৫ কোনো এক অজ্ঞাত কারণে ম্যাপল স্ট্রিট পার করে এক ব্লক দূরের চেরি স্ট্রিটে গিয়ে ক্যাবটি থামল এই তরুণ চালক। গাড়ি থামাতেই ঘটল সেই মর্মান্তিক ঘটনা। গাড়ির যাত্রী চালকের মাথায় 9mm লুগার দিয়ে গুলি করে বসল, মাথার ঠিক ডান পাশে। গল গল করে বের হয়ে লাল রক্তে ভিজে গেল চালকের জামা। যাত্রীর বেশ ধরা মানুষটি চালকের ওয়ালেট, গাড়ির চাবি এবং তার রক্তে ভেজা জামার একটি অংশ ছিঁড়ে নিয়ে একদম লাপাত্তা হয়ে গেল। ৬০ ফুট দূরে রাস্তা ঠিক বিপরীত দিকের একটি বাড়ি থেকে ৩ জন কিশোর দেখে ফেলে এই হত্যাকাণ্ডের ঘটনা। তারা চোখের সামনে ঘটনাটি দেখে প্রথমে হতভম্ব হয়ে যায়। তবে ঘটনা ঘটার মাত্র ৩ মিনিটের মাঝেই তারা পুলিশকে ফোন দিয়ে ঘটনাটির কথা জানায়। তবে এই সময় একটি ভুল হয়ে যায়। এটা নিশ্চিত নয় যে ক্রস কানেকশন নাকি ভুলভাবে মেসেজ গ্রহণের জন্য রেডিও অপারেটর তথ্যে গরমিল করে ফেলে। ৩ জন কিশোরের বর্ণনা মতে শ্বেতাঙ্গর পরিবর্তে রেডিও অপারেটর ভুল করে খুনির বর্ণনা দেওয়ার সময় কৃষ্ণাঙ্গ বলে অভিহিত করে। ঘটনাস্থলের মাত্র ২ ব্লক দূরেই অবস্থান করছিল পুলিশ অফিসার ডন ফুকে। অফিসার ডন ফুকে এক শ্বেতাঙ্গকে তার রাস্তায় দেখতে পান, কিন্তু সে একজন কৃষ্ণাঙ্গকে খুঁজছিলেন বলে তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তিনি মনে করলেন না। শুধু তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে সন্দেহভাজন কাউকে দেখেছে কিনা। সেই ৩ জনের বর্ণনা মতে খুনি ছিল একজন শ্বেতাঙ্গ যার বয়স ২৫ থেকে ৩০-এর মাঝে। ৫ ফুট ৮ ইঞ্চি থেকে ৫ ফুট ৯ ইঞ্চির মাঝে তার উচ্চতা, বেশ শক্ত সমর্থ দেখতে, লালচে বাদামি চুল তার। ক্রিউ কাট নামে এক ধরনের বিশেষ ধরনের চুলের কাট ছিল তার মাথায়, চোখে ভারী রিমের চশমা। পুলিশ অফিসার ডন ফুকে ঘটনার পরপরই যে শ্বেতাঙ্গকে দেখেছিলেন তার উচ্চতা ছিল মোটামুটি ৫ ফুট ১০ ইঞ্চি, ওজন ছিল ৮২ থেকে ৯০ কেজির মাঝে, বয়স ছিল ৩৫ থেকে ৪৫ বছরের মাঝে। মাথার চুলে টিন এজারদের বর্ণনা মতো কিউ কাট করা, বেশ লম্বা একটি নেভি ব্লু কালারের জ্যাকেট ছিল তার গায়ে, চোখে ছিল চশমা। ফুকে এই লোকটাকে দেখেছিল জ্যাকসন এবং ম্যাপল স্ট্রিটের মিলনস্থলে। আর টিন এজারদের বর্ণনা মতে খুনি চেরি স্ট্রিট থেকে জ্যাকসন এবং ম্যাপল স্ট্রিটের মিলনস্থলের দিকেই লাপাতা হয়ে গিয়েছিল। আগের লেখার বর্ণনা থেকে আমরা জোডিয়াক কিলারের যে বর্ণনা পেয়েছিলাম তা অনুসারে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট থেকে ধারণা করা হয় জোডিয়াক ক্যালিফোর্নিয়ারই কেউ, বয়স ৩০-এর কাছাকাছি, পুরুষ, গায়ের রং সাদা, উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি থেকে ৬ ফুট, ৯০ থেকে ১০০ কেজি, ছোট ছোট কোঁকড়ানো চুল, চুলের রং হালকা বাদামি, মুখমণ্ডল বেশ বড়, ব্যবহৃত গাড়ি বেশ হালকা রঙের, ব্রিটিশ হওয়ার সম্ভাবনা আছে, নেভিতে কর্মরত ছিল বা আছে এমন একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টিনেজারদের বর্ণনা এবং পুলিশ অফিসার ফুকে ঘটনা পরপরই যাকে দেখেছিল তাদের বর্ণনার সাথে জোডিয়াকের বর্ণনা প্রায় হুবহু মিলে যায়। এছাড়াও পরে জোডিয়াকের পাঠানো চিঠি থেকে এটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে জোডিয়াকই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তাই এই ঘটনাকেই জোডিয়াককে ধরার সবচেয়ে বড় সুযোগ ছিল বলে এক বাক্যে স্বীকার করে নেওয়া যায়। শুধুমাত্র রেডিও অপারেটর একটি ভুল তথ্যের জন্য জোডিয়াক সম্ভবত পুলিশের হাত থেকে বেরিয়ে গেল। ক্রাইম সিনে 10টা 46 এক পুলিশ অফিসার লক্ষ্য করেন ট্যাক্সি ক্যাবের ভাড়া উঠেছে $৬.২৫। হত্যাকাণ্ডের সময় গোয়েন্দাদের জানা ছিল পুলিশ সেখান থেকে পিছন দিকে ক্যালকুলেশন শুরু করেন যে কোথায় থেকে খুনি পল স্টাইনের ট্যাক্সি ক্যাবে উঠেছিল তা বের করার জন্য। $৬.২৫ ভাড়া হওয়ার জন্য কত দূরত্ব অতিক্রম করতে হবে তার হিসাব করে বের করেন। এছাড়া ট্যাক্সি ক্যাবটি পল স্টাইনের নিজস্ব ছিল না, সে ভাড়া খাটাতো। তাই তার আগের যাত্রী কোথায় নেমেছিল সেটাও তার কোম্পানির ভ্রমণ তালিকা থেকে পুলিশ জেনে যায়। ফলে পুলিশ মোটামুটি নিশ্চিত হয়ে যায় খুনি ইউনিয়ন স্কোয়ারের গিয়ারি স্ট্রিটের ওয়েস্টিন সেন্ট ফ্রানিস হোটেলের সামনে থেকে এই ট্যাক্সি ক্যাবে উঠেছিল। পুলিশ ট্যাক্সির ভিতরে ভালোভাবে খোঁজার পর পল স্টাইনের একটি ভ্রমণ ডায়েরি খুঁজে পায়। ট্যাক্সি ড্রাইভার পল স্টাইন এই ভ্রমণ ডায়েরিতে তার শেষ যাত্রার ঠিকানা হিসেবে ওয়াশিংটন এবং ম্যাপলের নাম লিখে রেখেছে, যার ১ ব্লক দূরে তাকে খুন করা হয়। ট্যাক্সি ক্যাবের বাইরে একটি বিশেষ অংশে একটি রক্তমাখা আঙ্গুলের ছাপ উদ্ধার করতে পুলিশ সমর্থ হয়। পুলিশ এই হাতের ছাপটি খুনির বলেই মনে করে, তবে খুনিকে কেন ট্যাক্সি ক্যাবের এই বিশেষ অংশে হাত দিতে হলো তা এখনও অন্ধকারে রয়ে গেছে। এছাড়াও পুরুষের হাতের বড় আকৃতির একজোড়া গ্লাভসও ক্যাবের ভিতর খুঁজে পাওয়া গিয়েছিল।
যে তিনজন কিশোর এই খুনের ঘটনা সরাসরি দেখেছিল তারা খুব হালকা স্ট্রিট ল্যাম্পের আলো এবং রাতের কুয়াশার জন্য খুনির চেহারা এবং অবয়ব খুব স্পষ্টভাবে দেখতে পারেনি। তারপরও তাদের বর্ণনা শুনে পুলিশ ডিপার্টমেন্ট এক চিত্রকর জোডায়েকের মুখমণ্ডলের সম্ভাব্য ছবি এঁকে ফেলেন। এই ছবিটি একটি ওয়ান্টেড পোস্টার হিসেবে গোটা ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু তখন এই হত্যার সাক্ষী কিশোরেরা আবারও পুলিশের কাছে আসে এবং ছবিটি খুব একটা ভালো হয়নি জানিয়ে নতুন করে আঁকতে বলে। পুলিশ এসে চিত্রকর নতুন করে আবার খুনির সম্ভাব্য মুখমণ্ডল ছবি আঁকে এবং তা আবার ওয়ান্টেড পোস্টার হিসেবে চারদিকে ছড়িয়ে দেয়। পরে ছবিটির আগের ছবির চেয়ে বয়সের ছাপ কিছুটা বেশি ছিল। গোয়েন্দা বিল আর্মস্ট্রং এবং ডেভ টসিকে এই হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ডেভ টসিকে এখনও পৃথিবীর অন্যতম সেরা গোয়েন্দাদের একজন হিসেবে ধরা হয়। সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ এই মামলায় প্রায় ২,৫০০ সন্দেহভাজনের উপর তদন্ত চালিয়েছিল। অক্টোবর ১৪, ১৯৬৯, দ্য ক্রনিকল পত্রিকা জোডিয়াকের কাছ থেকে একটি নতুন চিঠি পেল। চিঠির সাথে ছিল ট্যাক্সি ড্রাইভার পল স্টাইনের রক্তে ভেজা জামার একাংশ, যা খুনি ছিঁড়ে নিয়ে গিয়েছিল। নিচে জোডিয়াকের চিঠিটি তুলে ধরা হলো, যা সংক্ষেপে বাংলা করলে দাঁড়ায়, ট্যাক্সি ড্রাইভারকে যে খুন করেছে সে জোডায়েক নিজেই। তার রক্তে ভেজা জামা কাপড়ের একটি অংশ সে চিঠির সাথে পাঠাচ্ছে, যা প্রমাণ করে সেই খুনি। পুলিশ তাকে সে রাতে ধরতে পারত যদি তারা একে অপরের সাথে রাস্তায় গাড়ি নিয়ে রেস করা এবং শব্দ সৃষ্টি করা বাদ দিয়ে পার্ক এলাকা ভালোভাবে খোঁজ করত। স্কুলের বাচ্চারাও খুব সুন্দর লক্ষ্যবস্তু। কোনো একদিন একটি স্কুল বাসে হামলা চালাবে, সে বাসের সামনের চাকায় গুলি চালাবে এবং আতঙ্কে বাস থেকে নামতে যাওয়া বাচ্চাদের তুলে নিয়ে যাবে। জোডায়েকের এই চিঠির পর সারা শহর আতঙ্কে ছড়িয়ে পড়ে। স্কুল বাসে আক্রমণ চালানোর হুমকি সবাই খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা শুরু করে এবং প্রতিটি স্কুল বাসে একজন করে পুলিশ অফিসার দিয়ে দেওয়া হয় বাচ্চাদের নিরাপত্তার জন্য। ৮ই নভেম্বর ১৯৬৯ সালে জোডায়েক ৩৪০ সংকেতের আরেকটি ধাঁধা বা ক্রিপ্টোগ্রাম পাঠিয়ে দেয়। সেই ধাঁধাটি কখনোই সমাধান করা সম্ভব হয়নি। অনেকেই অনেক রকম সমাধান প্রস্তাব করলেও কোনোটিই সঠিক হিসেবে ধরে নেওয়ার মতো নয়। পরদিন জোডায়েক ৭ পৃষ্ঠার একটি দীর্ঘ চিঠি লিখে পাঠালো। এখানে সে লিখল সে যখন পল স্টাইনকে গুলি করে হত্যা করে পালিয়ে যাচ্ছিল তখন পুলিশ তাকে আটকে ছিল এবং কিছুক্ষণ কথাও বলেছিল। সে এতে দাবি করে সে এখন পর্যন্ত ৭ জনকে হত্যা করেছে। সে এটাও জানায় যে পুলিশ তার সম্বন্ধে ভুল তথ্য ছড়াচ্ছে, তাই পরের খুনগুলো করে সে পুলিশকে আর জানাবে না। সেগুলো সাধারণ ডাকাতি বা দুর্ঘটনা বলে সবাই মনে করবে। সে আরও জানায় পুলিশ তাকে কখনোই ধরতে পারবে না, কারণ সে তাদের চেয়ে অনেক চালাক। সে এই চিঠিতে বোমা বানানোর কিছু উপকরণের নাম লিখেছিল। সে বোমার বিস্ফোরণ করার কথা বলেছিল এবং বোমা বানানোর উপকরণগুলো তার বাসার বেসমেন্টে লুকিয়ে রাখা আছে বলে দাবি করেছিল। ২০শে ডিসেম্বর ১৯৬৯ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিক ১ বছর আগের ২০শে ডিসেম্বর লেক হারমান রোডের লাভার্স লেনে দুজনকে হত্যার মাধ্যমে সম্ভবত শুরু হয়েছিল জোডায়েকের যাত্রা। যার ঠিক ১ বছর পর জোডায়েক আইনজীবী মেলভিন বেল্লিকে একটি চিঠি লিখে পাঠায়। কোনো কারণে কি এই ২০শে ডিসেম্বর তারিখটি জোডায়েকের কাছে গুরুত্বপূর্ণ ছিল? ইনি সেই আইনজীবী যিনি জোডায়েকের জন্য টিভিতে গিয়েছিলেন। সেই চিঠিতে সে পল আইনস্টাইনের রক্তে ভেজা জামার আরেকটি অংশ পাঠায়। জোডায়েকের এতে লেখা ছিল যে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং নবম বা দশম শিকারের সন্ধানে রয়েছে। জোডায়েক আরও জানায় সে চায় বেল্লি যাতে তাকে সহযোগিতা করে, কিন্তু আইনগত সহযোগিতা নাকি অন্য কোনো ধরনের সহযোগিতা তা জোডায়েকের চিঠি থেকে জানা যায়নি। ২১শে ফেব্রুয়ারি ১৯৭০ জন ফ্র্যাঙ্কলিন রুড এবং সান্টা গ্রাসিয়া ইস্ট বিচ সান্তা বারবারায় এক সন্ধ্যা কাটাতে গিয়েছিলেন। তারা পূর্ণ চাঁদের আলোয় একটি কম্বলের নিচে শুয়ে সময়টা উপভোগ করছিলেন। কিছুদিনের মাঝেই এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লেক বেরসিয়ার জোডায়েক খুনের ঘটনা ঠিক অনুরূপ ঘটনা ঘটে। দুজনকেই চাকু দিয়ে অনেকবার বিক্ষিপ্তভাবে আঘাত করে মেরে ফেলা হয়। তবে ঘটনাটা জোডায়েকের পূর্বের ঘটনার অনুরূপ হলেও এই খুন দুটি জোডায়েকই করেছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ২২শে মার্চ ১৯৭০ রাত ১১টা ৪৫ ক্যাথলিন জনস নামের এক নারী সান বার্নার্ডিনো থেকে পেটুলুমায় তার মায়ের কাছে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তিনি ৭ মাসের গর্ভবতী ছিলেন। প্রায় ১০ মাস বয়সী মেয়েও তার সাথে ছিল। ম্যানচেস্টারের কাছে এসে হাইওয়ে ১৩২-এ পৌঁছে পশ্চিম দিকে যাত্রা করলেন। সামনে ঘুটঘুটে অন্ধকার, গাড়ির হেডলাইটেও তেমন কোনো লাভ হচ্ছে না। হঠাৎ তার পিছনে থাকা একটি গাড়ি বারবার তার হেডলাইট জ্বালাতে এবং নিভাতে লাগলো আর হর্ন বাজাতে লাগলো। ক্যাথলিন জোন্স কোনো জরুরি বিষয় ভেবে তার গাড়িটি থামালেন। লোকটিও তার নিজের গাড়ি ক্যাথলিন জোন্সের গাড়ির পিছনে এসে থামালো। লোকটির গাড়িটি ছিল পুরাতন মডেলের ২ দরজাওয়ালা। গাড়িটির নাম্বার প্লেট ছিল ক্যালিফোর্নিয়ার।
লোকটি এসে ক্যাথলিন জোন্সকে বলল সে দেখেছে ক্যাথলিন জোন্সের গাড়ির ডান পাশের পিছনের চাকাটি বেশ নড়বড়ে হয়ে আছে। লোকটি চাকাটির নাট বল্টু টাইট করে দিতে চাইলে ক্যাথলিন জোন্স রাজি হয়ে গেলেন। নাট বল্টু টাইটের কাজ শেষ করে লোকটি ক্যাথলিন জোন্সকে বিদায় জানিয়ে তার গাড়িটি নিয়ে চলে যায়। কিন্তু জোন্স তার গাড়িটি রাস্তায় আনার পরপরই চাকাটি তার গাড়ি থেকে খুলে আসে। লোকটি তার রিয়ার ভিউ মিররে এই ঘটনা দেখে আবার পিছনে ফিরে আসে। এরপর একটি ক্যাথলিন জোন্সকে কাছের গ্যাস স্টেশনে নিয়ে যাওয়ার প্রস্তাব করে, যাতে তারা সেখান থেকে গাড়ি সারাবার লোক আনতে পারে। ক্যাথলিন জোন্স তার মেয়েকে নিয়ে লোকটির গাড়িতে উঠে পড়ে, কিন্তু চোখের সামনে একের পর এক গ্যাস স্টেশন পার হয়ে যেতে থাকে। লোকটির গাড়ি থামানোর নামগন্ধ নেই। প্রায় 90 মিনিট ধরে লোকটি এদিক সেদিক গাড়ি চালাতে থাকলো। জোন্সের কপালে একবারে চিন্তার ভাঁজ দেখা গেল। তখনই জোন্স জিজ্ঞেস করেছিল সে কেন গাড়ি থামাচ্ছে না। তখনই লোকটি অন্য বিষয়ে কথা বলা শুরু করে। তখন লোকটি একটি ট্রাফিক চিহ্নের কাছে একটি মোড়ে গিয়ে তার গাড়িটি থামালো। জোন্স তার বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে বাইরে লাফিয়ে পড়ল। এরপর চালকটি গাড়ি থেকে নেমে একটি ফ্ল্যাশ লাইট বের করলো। সে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জোন্সকে খুঁজতে লাগলো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো যে সে তার কোনো ক্ষতি করবে না। অবশেষে জোন্সকে খুঁজে না পেয়ে সে তার গাড়ি চালিয়ে চলে গেল। জোন্স নিকটবর্তী পুলিশ স্টেশনে যায়। জোন্স তার পুরো ঘটনা সেখানকার পুলিশ অফিসারকে খুলে বলে। হঠাৎ তার চোখে পড়ে গেল পলস আইস্টেনের খুনির চেহারা আঁকানো ছবিটির দিকে। জোন্স জানায় এই লোকটি তাকে তার গাড়িতে লিফট দিয়েছিল। এরপর পুলিশ জোন্সের গাড়িটি খুঁজে বের করে, কিন্তু গাড়িটিতে কেউ আগুন ধরিয়ে দিয়েছিল। তবে এই ঘটনা জোডিয়াকই ঘটিয়েছিল কিনা সেই বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। 1971 সালের 22 মার্চ দ্য ক্রনিকল পল অ্যাভরির কাছে আরেকটি পোস্টকার্ড আসে, যেটি জোডিয়াকের কাছ থেকে এসেছিল বলে মনে করা হয়। এতে 1970 সালের 6 সেপ্টেম্বর ডন্না লাসের অদৃশ্য হওয়ার সাথে চিঠির লেখক নিজে জড়িত বলে দাবি করেন। এটিও পত্রিকা এবং বিজ্ঞাপনের শব্দ কেটে কেটে কাগজে বসিয়ে বানানো হয়েছিল। এতে জোডিয়াকের দুটি চিহ্নও আঁকা ছিল। ডন্না লাস সাহারা হোটেল এবং ক্যাসিনোর একজন নার্স ছিলেন। সে সময় তার বয়স ছিল 25 বছর। অদৃশ্য হওয়ার দিন রাত 2টা পর্যন্ত নার্সের কাজ করেছিলেন। রাত 1:40 তিনি তার শেষ রোগীকে দেখেছিলেন। ওই দিন পরে ডন্না লাসের হোটেলের মালিকের কাছে এক অচেনা পুরুষ ফোন দিয়ে জানায় জরুরি পারিবারিক কাজে ডন্না লাস শহরের বাইরে গিয়েছে, যা মিথ্যা ছিল। ডন্না লাসের বাড়ির বাহিরে তার গাড়িটিও অক্ষত ছিল, যা প্রমাণ করে ডন্না লাস রাতে তার বাসায় ফিরেছিলেন। এরপর ডন্না লাসকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার সাথে জোডিয়াকের কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে অবশ্যই নিশ্চিত হওয়া যায়নি। তবে ট্যাক্সি ড্রাইভার পল স্টাইনের হত্যার ঘটনার কয়েক ব্লক দূরেই লসের বাড়ি ছিল। ভ্যালেহো টাইমস হেরাল্ডে 1972 সালের 13 নভেম্বর সান্তা বরাবর এক পুলিশ অফিসারকে বিল বেকার একটি রিপোর্ট লিখেন। এতে তিনি 1963 সালের 4 জুন রবার্ট ডঙ্গিমস এবং তার বাগদত্তা লিন্ডা এডওয়ার্ডসের খুনের ঘটনাকে জোডিয়াকের করা বলে সন্দেহ প্রকাশ করেন। 1971 সালের 22 মার্চ পাঠানো চিঠির পর 3 বছর জোডিয়াকের কাছ থেকে কোনো চিঠি আসেনি। 1974 সালের 9 জানুয়ারি দ্য ক্রনিকলের কাছ থেকে একটি চিঠি আসে। এতে তেমন কিছুই লেখা ছিল না, শুধু দ্য মিকাডো নামের এক কমিক অপেরার একটি বাক্য ছিল। চিঠির শেষে একটি অস্বাভাবিক চিহ্ন আঁকা ছিল, তার মানে কখনোই আবিষ্কার করা যায়নি। এতে জোডিয়াক মোট 37 জনকে খুন করার দাবি করে। এটি জোডিয়াকের কাছ থেকে আসা শেষ নিশ্চিত চিঠি। এরপর আর কখনোই জোডিয়াকের কাছ থেকে কোনো চিঠি আসেনি। জোডিয়াক আরো খুন করেছে এমন সন্দেহ আর কখনোই তৈরি হয়নি। এটাই ছিল জোডিয়াকের কুকীর্তির সম্পূর্ণ কাহিনী। কিন্তু জোডিয়াক কে? পুলিশ কাদের সন্দেহ করেছিল? কি কি কারণে তাদের সন্দেহ করা হয়েছিল? সব পরোক্ষ প্রমাণ কার দিকে ইঙ্গিত করে? পুলিশের তদন্ত কিভাবে এগিয়েছিল? শেষ পর্যন্ত কি জোডিয়াক ধরা পড়েছিল? এই সবকিছু অমীমাংসিত রয়ে গেল। হ্যালো বিউটিফুল সোল, সবার কি অবস্থা? গত 3-4 দিন ধরে যে পরিমাণে গরম পড়েছে, এটা নিয়ে আসলে কিছু বলার নেই। এখন পর্যন্ত সামার ওইভাবে স্টার্টই হয়নি, এর মধ্যে এত গরম। কালকে থেকে হয়তো বা গরম একটু কমবে, কারণ কালকে থেকে ঝড় বৃষ্টি দেখাচ্ছে। আমি মনে হয় দিনে 70 বার করে ওয়েদার আপডেট চেক করছিলাম। যাই হোক, এই গরমেই গিয়েছিলাম হচ্ছে নরসিংদীতে। বুঝতে পারিনি যে এত পরিমাণে গরম পড়বে। প্রথম দিন যেরকমেরই হোক হালকা গরম ছিল, বাট সেকেন্ড ডেতে মানে ট্রাস্ট মি একটা গাছের পাতা পর্যন্ত নড়ছিল না। পরে শুনলাম 8 থেকে 14 তারিখ হচ্ছে তাপপ্রবাহ ছিল। এটা আগে জানলে হয়তো বা যেতাম না। যাই হোক, নরসিংদী থেকে আসার পরে হচ্ছে আমার জ্বর। আজকে একটু বেটার ফিল করছি, তাই ভাবলাম ভিডিওগুলো এডিট করে দেই। ভিডিও এডিট করতে বসেও যেমন তেমনভাবে এডিট করে দিচ্ছি, কারণ ওই রকম এনার্জি নেই যে সুন্দর করে একটু এডিট করবো, একটু স্পিচ রেডি করবো।
লাস্ট 2 দিন ধরে পেজে ওরকম অ্যাক্টিভ ছিলাম না, কোনো প্রকার পোস্ট করা হয়নি, তাই ভাবলাম যেভাবে হোক যেমন তেমন করেই একটা ভিডিও আপলোড করে দিই। এই গরমে অবশ্যই সবাই বেশি বেশি করে লিকুইড খাওয়ার ট্রাই করবে। পানিটা হচ্ছে ম্যান্ডেটরি। অলওয়েজ একটা পানির বোতল সাথে করে ক্যারি করাটাই বেটার, নয়তো ডিহাইড্রেশন প্রবলেম হয়ে যেতে পারে। যাই হোক, এবার গিয়ে দেখলাম অনেক রকম গাছে ফল ধরেছে। এই আম গাছটা একদম জানালার সাথে ছিল, অনেকগুলো আম ধরেছে। বেদানা গাছে দেখলাম বেদানাও ধরেছে, এটা ছিল জাম্বুরা। তো দুঃখের ব্যাপার কি, মানে একটা ফলও হচ্ছে পাকেনি, মানে খাওয়ার মতো না। আমার কাছে গাছে ফল ধরে আছে, এটা দেখতে যে কি পরিমাণ ভালো লাগে। আর এই যে এই কাগজ ফুল গাছটা আছে না, আই ডোন্ট নো রিয়েল নামটা কি, বাট এই গাছটা আমার অনেক পছন্দ।